9 জন ক্লাস দেখলো আর জয়েন করলো 7 জন, ঘটনা কি? 6 জন। হ্যাঁ, আর মেসেজ বক্সে রোল নাম্বার লিখে দাও। গুড। তো আমরা আজকে তোমাদের শেষ অধ্যায়, মানে ভৌত রসায়নের সর্বশেষ অধ্যায়, কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তা বিক্রিয়া বেগ তোমরা জানো যে স্লো টু ফাস্ট রিয়াকশন রেট আছে। কোনো কোনো বিক্রিয়া ধীরে ধীরে ঘটে, কোনো কোনো বিক্রিয়া খুব দ্রুত ঘটে। তা আমরা এখানে কিছু তালিকা এখানে দেখতে পাচ্ছি যে এই বিশ্বের যে বয়স, সেই বয়সের থেকে শুরু করে মানে 13 বিলিয়ন বছরের বিক্রিয়া হতে পারে। আবার অত্যন্ত ফাস্ট রিয়াকশন, শর্টেস্ট লিভড এলিমেন্টারি পার্টিকেল, যে মেসন পাইন ইত্যাদি যে কণাগুলো আছে তাদের জীবনকালের বিক্রিয়া হতে পারে। তা আমরা এই সকল আহ, বিক্রিয়ার হারের মধ্যে আমাদের রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে এগুলি মোটামুটি মানুষের জীবনকাল 100 বছর বা তার কম, তিমি মাছের জীবনকাল 150 বছর। এগুলি সবগুলোই রাসায়নিক বিক্রিয়ার উপরে, সবগুলোই বিক্রিয়া। তা আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিক্রিয়াগুলো বুঝি সেগুলো হলো, আমরা দৈনন্দিন জীবনে হাজারো বিক্রিয়া করি। গাড়ির জ্বালানি পোড়াই, খড়ি পোড়াই, গ্যাস পোড়াই, বিদ্যুৎ জ্বালাই, ভাত রান্না করি, তরকারি রান্না করি, চা বানাই, শরবত বানাই ইত্যাদি অনেকগুলো কাজ আমরা করি। এছাড়া প্রকৃতিতে অনেক বিক্রিয়া হচ্ছে, যেমন ফটোসিনথেসিস বিক্রিয়া, অভিস্রবণ, পরিস্রবণ, শ্বসন, নিঃসরণ ইত্যাদি অনেক কাজ, ব্যাপন, পরিব্যাপন, অনুব্যাপন, তারপরে তোমার এরকম বহু ধরনের বাষ্পীভবন, প্রতিনিয়ত অনেক অনেক বিক্রিয়া প্রতিদিন হচ্ছে, হাজার হাজার বিক্রিয়া হচ্ছে। তো এই বিক্রিয়াগুলো সবগুলোই সময় নির্ভর। আমরা দেখি যে পরিমাণের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, বিক্রিয়ার পরিমাণ এবং সময়, এই দুটো বিষয় আমাদেরকে নজর দিতে হবে। তা আমরা এই সকল বিষয় তোমরা 9, 10 ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ে আসছো, আমি আর ওদিকে যাচ্ছি না। ওগুলি আমরা আস্তে আস্তে আবার আলোচনার মধ্যে নিয়ে আসবো। আমাদের যে মেইন যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমরা একটু তাকাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং সম্পূর্ণ বিক্রিয়া এই এই অধ্যায়টা তোমাদের সকল ইয়ারে, বিশেষ করে ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স এবং বাস্তব জীবনে সব জায়গায় তোমাদের কাজে লাগবে, সবই লাগবে, তার মধ্যে এটাও আমাদের একটা বিষয়। তা বিক্রিয়া যখন ঘটে তখন আমরা কিভাবে বিক্রিয়ার গতি মাপবো, এই বিষয়টা আমাদের একটা মানে প্রবলেম। তো আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি, বিক্রিয়ার গতি কিভাবে মাপতে হবে। তা প্রথমে রাসায়নিক বিক্রিয়াতে জড়িত বিষয়াবলী তোমাদের নজর দিতে হবে, কি কি বিষয় আমরা আসলে এখানে স্টাডি করি, কি কি বিষয় আমরা বিবেচনা করি, একটু বলো তো শুনি। পয়েন্ট আকারে লেখা আছে, বলো। রাসায়নিক বিক্রিয়ার গতিবিদ্যা যেটা, এখানে কি কি বিষয় আমরা বিবেচনার মধ্যে নেই? অনেক বিষয় আছে দুনিয়াতে, তার মধ্যে কোন কোন বিষয় এখানে বিবেচ্য? লেখা দেখা যাচ্ছে না? কোন কোন বিষয় রাসায়নিক বিক্রিয়াতে বিবেচ্য বিষয়, একটু পড়ো শুনি। মাত্র 7 জন উপস্থিত ক্লাসে। সময়, স্যার, সময়, বিক্রিয়ার পাত্র, বিক্রিয়ার মাধ্যম, হুম, আয়তন, প্রভাবক, হুম, তাপমাত্রা, হুম। বহিস্থ চাপ, উপাদান, বিক্রিয়ক, উৎপাদ, পরিমাণ, বিক্রিয়কের পরিমাণ, উৎপাদের পরিমাণ। তারপরে তারপর স্যার একটু বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, মোট চাপ, আংশিক চাপ, বিক্রিয়কের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ। তো এই বিষয়গুলো সবগুলো আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে। আহ সময়ের সাথে তো জড়িত থাকবেই গাণিতিক, যেহেতু গতিবিদ্যা, বিক্রিয়া বৃদ্ধি পেতে থাকে, কমে না।
অর্থাৎ সময় সব সময় বাড়বেই, কমবে না। বিক্রিয়ার পাত্র, যে পাত্রে একটা বিক্রিয়ার পাত্র অবশ্যই লাগবে, পাত্র ছাড়া আমরা বিক্রিয়া করতে পারবো না। যেন আগুন জ্বালানোর জন্য আমাদের চুলা লাগে, চুলার মধ্যে আমরা আগুন জ্বালাই। ভাত রান্নার জন্য একটা ডেকচি লাগে। তা ডেকচির মধ্যে যত তাড়াতাড়ি ভাত হবে, মাটির পাতিলে, অ্যালুমিনিয়াম পাত্রে যত তাড়াতাড়ি ভাত হবে, মাটির পাতিলে তার চেয়ে দ্রুত হবে না ধীরে হবে, এই বিষয়গুলো আমাদের বিবেচ্য বিষয়। আবার কাচের পাত্রের মধ্যে ভাত রান্না করতে পারি আমরা, কাগজের মধ্যে ভাত রান্না করতে পারি। তা কোথায় ভাত দ্রুত হবে বা ভাত সব পাত্রে একই বেগে হবে কিনা, এই বিষয়টাও আমাদের চিন্তা করতে হবে। তারপর বিক্রিয়ার মাধ্যম, কোন মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, আমি কি মানে মাধ্যমটা শূন্য মাধ্যম না তরল মাধ্যম না দ্রবণ নাকি দ্রাবক, অন্য কোনো দ্রাবক আছে, এটাও আমাদের চিন্তা করতে হবে। তারপর আয়তন, যে যে আয়তনে বিক্রিয়া, আয়তন বলতে আয়তন সার্বিকভাবে বোঝায়, আয়তন এককভাবে বোঝাবে না। তা যে আয়তন, যে পাত্রে বিক্রিয়াটা হচ্ছে সেই পাত্রের আয়তনই বিক্রিয়ার আয়তন হিসেবে বিবেচ্য। তো বিক্রিয়া চলাকালীন এর পরিমাণ স্থির বা পরিবর্তনশীল উভয় হতে পারে। যেমন আমরা যদি সিলিন্ডারের মধ্যে বিক্রিয়া করি, তাহলে আমরা আয়তন ইচ্ছা মতো কম বেশি করতে পারি। যেমন মনে করো যে ইয়াতে গাড়ির ইঞ্জিনের ভিতরে যে বিক্রিয়া হয়, এটা আয়তনে কম বেশির মাধ্যমে করা হয়, সংকুচিত প্রসারিত করে করে বিক্রিয়া করা হয়। আবার আয়তন স্থির রেখে বিক্রিয়া করি, আমরা ডেক্সিতে পাতিলের মধ্যে ভাত রান্না করছি, আয়তন স্থির রেখে বিক্রিয়া করছি। বেশিরভাগ বিক্রিয়া আমরা আয়তন স্থির রেখেই করি, কারণ আমাদের হাতে ওই টেকনোলজি নাই যে বাড়িতে হোমে যে আমরা আয়তন কম বেশি করতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের যখন আয়তন কম বেশির বিষয় আসে তখন আমাদের হাতে টেকনোলজি মানে প্রযুক্তি প্রয়োগ করতে হবে, যেমন গাড়ির ইঞ্জিন, ডায়নামো ইত্যাদি, জেনারেটর। তা প্রযুক্তি প্রয়োগ করতে গেলে আয়তন কম বেশি করে বিক্রি, আবার সব ইনজেকশন ব্যবহার করে আমরা আয়তন কম বেশি করতে পারি। যাই হোক, এরকম আর কি বিষয়গুলো আসবে। তারপর প্রভাবক, বিক্রিয়াতে একটা প্রভাবক ব্যবহার করা যায়, এক বা একাধিক প্রভাবক ব্যবহার করা হয় অনেক সময়। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে তোমাদের শিক্ষার মধ্যে, এই জন্য আমি এটা বেশি এখানে হাইলাইট করছি না। তাপমাত্রা একটা বিষয়, তাপমাত্রা বলতে সার্বিকভাবে তাপমাত্রা বোঝানো হয় আয়তনের মতো। আয়তন যেমন সার্বিক বোঝানো হয়, তাপমাত্রা সার্বিক বোঝানো হবে। এককভাবে বিক্রিয়কের তাপমাত্রা এত, উৎপাদের তাপমাত্রা এত, মাধ্যমের তাপমাত্রা এত, এই কথাগুলো বলা আমাদের জন্য হাস্যকর। তাপমাত্রা বললে আমরা মোটামুটি সিস্টেমের তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা একটা সাম্য অবস্থায় আছে বিবেচনা করে আমরা কথাবার্তা বলি। তারপর বহিস্থ চাপ, বহিস্থ চাপ মানে বাইরের চাপ, বায়ুমণ্ডলের চাপ। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয়, কারণ যে বায়ুমণ্ডলের চাপের মধ্যে আমরা বিক্রিয়া করি। আর অনেক সময় স্পেশাল বিক্রিয়া কিছু ল্যাবরেটরিতে করা হয় যেগুলো বায়ু চাপের বাইরে, যেমন মনে করি গাড়ির ইঞ্জিনের ভিতরে আমরা অত্যাধিক চাপে বিক্রিয়া করি, তখন আর বহিস্থ চাপ বিবেচনা করা হয় না। তো এগুলি সবসময় আমাদের মাথায় রাখতে হবে কোথায় কোন বিষয়টা আমাদের বিবেচ্য। তারপরে উপাদান, বিক্রিয়াতে দুই ধরনের উপাদান থাকে, একটা বিক্রিয়ক, একটা উৎপাদ। আর একটা প্রভাবক থাকে, প্রভাবকটা আমি এখানে উল্লেখ করি নাই যেহেতু এখানে আলাদা পয়েন্ট করে বলা আছে। তো বিক্রিয়ক মানে বিক্রিয়া চলার সময় এর প্রকৃতি স্থির থাকে এবং শুরুতে এর পরিমাণ সর্বোচ্চ থাকে, তারপরে এটা পরিমাণ কমতে থাকে। উৎপাদ হলো বিক্রিয়া চলার সময় প্রকৃতি স্থির থাকে, এদের প্রকৃতি পরিবর্তন হবে না এবং শুরুতে এর পরিমাণ শূন্য থাকে এবং পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। পরিমাণ বিষয়টা আমাদের বিক্রিয়ার জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। বিক্রিয়াতে পরিমাণ স্থির বা পরিবর্তনশীল হতে পারে। দুই ধরনের পরিমাণ বিবেচ্য, বিক্রিয়কের পরিমাণ, উৎপাদের পরিমাণ। বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া চলার সময় বিক্রিয়কের পরিমাণ কমে ও বিক্রিয়া শেষে সাম্য অবস্থায় পরিমাণে উপস্থিত হয়। মানে বিক্রিয়া তো শেষ হয় না, এটা তো তোমরা জানো। সাধারণত বিক্রিয়া শেষ হয় না বলেই বিবেচনা করা হয় এবং সবসময় সাম্য অবস্থায় পৌঁছায় বিক্রিয়া। এর পরিমাণে বিক্রিয়কের পরিবর্তন সবসময় ঋণাত্মক, বিক্রিয়কের পরিমাণে পরিবর্তন। আর উৎপাদের পরিমাণ বিক্রিয়া চলার সময় পরিমাণ বাড়ে ও বিক্রিয়া শেষে সাম্য অবস্থায় সাম্যের পরিমাণে থাকে, এর পরিবর্তন ধনাত্মক। বিক্রিয়ার ঘনমাত্রা স্থির থাকতে পারে, পরিবর্তনশীল হতে পারে, বৃদ্ধি পেতে পারে, আবার হ্রাসও পেতে পারে। তাহলে বিক্রিয়ার ঘনমাত্রা বলতে আমরা সার্বিক ঘনমাত্রাটা বুঝি, কিন্তু এই সার্বিক ঘনমাত্রা আসলে আমাদের অনেক সময় কাজে লাগে, অনেক সময় লাগে না। আমাদের বিক্রিয়া ঘনমাত্রা দুই রকম, একটা বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ঘটে, বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন ঋণাত্মক হবে। আর উৎপাদের ঘনমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটার পরিমাণ ধনাত্মক হবে।
তাহলে বৃদ্ধি ঘটে বিক্রিয়ার পরিমাণ আর মোট চাপ, বিক্রিয়ার মোট চাপ মাধ্যমের চাপ স্থির বা পরিবর্তনশীল উভয় হতে পারে, তবে স্থির বিবেচনায় হিসাব নিকাশ করতে হয়। বিক্রিয়ার মোট চাপ হলো বিক্রিয়াস্থ সকল উপাদানের আংশিক চাপের সমষ্টির সমান। আংশিক চাপ, বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ উভয়ের আংশিক চাপ বিবেচ্য। হ্যাঁ, পরিবর্তনশীল হতে পারে, এটা এটা অবশ্যই পরিবর্তনশীল হয়, তবে স্থির বিবেচনায় হিসাব নিকাশ করতে হয়। বিক্রিয়কের আংশিক চাপ আর উৎপাদের আংশিক চাপ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আংশিক চাপ যখন কথাটা বলছি, তার মানে ডাল্টনের সূত্র বিবেচ্য। ডাল্টনের সূত্র এখানে মাথায় নিতে হবে তোমাদেরকে যদি চাপের বিষয়ে কথাবার্তা বলি। আর ঘনমাত্রার বিষয়ে কথাবার্তা বললে ঘনমাত্রা কাকে বলে সেটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। বলো দেখি ঘনমাত্রা কাকে বলে? ঘনমাত্রা কাকে বলে? বিক্রিয়ার পাত্র মাধ্যমের আয়তন এই থাকে বিধায় এর আয়তনে বিবেচ্য। মাধ্যমের একক আয়তনের পরিমাণকে ঘনমাত্রা বলে। একক আয়তনের পরিমাণকে ঘনমাত্রা, এটা হলো মাধ্যমের ঘনমাত্রা। তাই ঘনমাত্রা পদ ব্যবহার করে বিক্রিয়ার গতি অধ্যয়ন করা, বিক্রিয়াকে অনুসরণ করা হয়। তাহলে বিক্রিয়ার গতি অধ্যয়নের জন্য ঘনমাত্রা কেন ব্যবহার করা হয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের কাছে, প্রশ্নটা লিখে নাও। বিক্রিয়ার গতি অধ্যয়নের জন্য ঘনমাত্রা কেন ব্যবহার করা হয়? সবাই লিখে নাও, বিক্রিয়ার গতি অধ্যয়নের জন্য ঘনমাত্রা ব্যবহার করা হয় কেন? আমরা মোল ব্যবহার করি না, আমরা চাপ ব্যবহার করি না, আমরা অন্য কিছু ব্যবহার করি না, ঘনমাত্রাটা ব্যবহার করি। কারণটা কি? এই কারণটা তোমরা একটু শিখবে। আচ্ছা, এখানে বিক্রিয়াতে বিক্রিয়কের পরিমাণ কমে বিধায় এর ঘনমাত্রাও কমে, বিক্রিয়াতে উৎপাদের পরিমাণ বাড়ে বিধায় এর ঘনমাত্রাও বাড়ে। তাই বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনকে ঋণাত্মক, উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনকে ধনাত্মক বিবেচনা করা হয়। বিক্রিয়ার গতিবিদ্যা বা কাইনেটিক্স। হ্যাঁ, বিক্রিয়ার গতিবিদ্যা কাকে বলে? যে সময়ের সাথে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তনের অধ্যয়নকে বিক্রিয়ার গতিবিদ্যা বা কাইনেটিক্স বা এই রাসায়নিক গতিবিদ্যা বলে। তাহলে গতিবিদ্যার সংজ্ঞাটা লিখে নাও, গতিবিদ্যা কাকে বলে? বা শুধু গতিবিদ্যা? গতিবিদ্যা কাকে বলে লিখছ? তাহলে রাসায়নিক সংযোগ সূত্র সমূহ, সংযোগ সূত্র জানো কাকে বলে? সংযোগ সূত্র কাকে বলে জানো? জবাব দাও। না স্যার। শুনোই নি তোমরা? তোমাদের কোনো স্কুলেও ছিল না, কলেজেও নাই, তোমরা যে কি সমস্যার মধ্যে যাবে না। সংযোগ সূত্র 5টা আছে। এটা তোমাদের আমরা আগে স্কুলে পড়ছিলাম। হ্যাঁ, তারপরে কলেজে এসে পড়ছিলাম ইন্টারমিডিয়েট পর্যায়ে। তোমাদের এগুলি কোথাও নাই। তো রাসায়নিক সংযোগ সূত্র সমূহ হলো 5টা। একটা হলো ভরের অবিনাশিতাবাদ সূত্র, 2 নম্বর হলো স্থির অনুপাত সূত্র, 3 নম্বর গণনানুপাত সূত্র, 4 নম্বর বিপরীত অনুপাত সূত্র, 5 নম্বর গ্যাস অনুপাত সূত্র। এগুলির নাম শুনছিলা? না স্যার। স্কুলের পড়া আবার ভালো করে পড়বা, স্কুলের 9 10 বই জোগাড় করে নাও। এই 5টা সূত্র তোমার সংযোগ সূত্র, এবং এই সূত্রগুলোর ভিত্তিতে আমাদের যেটা ঘটনা ঘটছে, এই সংযোগ সূত্র সমূহের ভিত্তিতে প্রতিটি বিক্রিয়াকে সমতাপূর্ণ সমীকরণ দ্বারা প্রকাশ করাকে স্টয়মেট্রি বলে। মানে সমতাপূর্ণ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় একটা সমীকরণ বিক্রিয়াকে, এই ধারণাটা অর্জন হলো। তার মানে সমতাপূর্ণ সমীকরণের ভিত্তি হচ্ছে তোমার এই 5টা সূত্র। এই 5টা সূত্র
তোমাদের পড়ানো হয়নি, আমরা পড়ছি বলে আমরা আমাদের এই দিক থেকে জ্ঞান একটু সমৃদ্ধ। আর তোমরা পড়ো নাই, তোমাদের একটু সমস্যা হবে, পড়তে হবে। কিন্তু কোথাও উল্লেখ নাই তো, তোমরা বুঝবেও না যে এটা পড়তে হবে। যাই হোক, এটা ওই অনেকটা ধর্মীয় জ্ঞানের মতো। তুমি যে যারা যে ধর্মে জন্মগ্রহণ করে সেই ধর্মের বেসিক তাদের জানতে হয়। হ্যাঁ, যারা হিন্দু তারা হিন্দু পুরাণ কোরআন পুরাণ গীতা যাই হোক একটা কিছু পড়ে। যারা মুসলিম তারা কোরআন পড়ে, যারা খ্রিস্টান তারা বাইবেল পড়ে, যারা ইহুদি তারা টেস্টামেন্ট পড়ে, তাওরাত পড়ে, এরকম আর কি। তো এরকম কেমিস্ট্রি ছাত্র হইতে গেলে এই বিষয়গুলো তোমাদের খুঁজে বের করে নিয়ে পড়তে হবে, কিন্তু তোমরা তো কোথাও উল্লেখও নাই যে তুমি কিন্তু এগুলি পড়তে হবে। যার জন্য একটু সমস্যা হবে। যাই হোক, আমি জানাই দিলাম, যদি তোমাদের মনে হয় এটা পড়ে নিও, না পড়লেও সমস্যা নেই, কারণ যদিও এখন তোমরা জেনে যাচ্ছ যে সমতাপূর্ণ সমীকরণ দিয়ে মানে বিক্রিয়া প্রকাশ করতে হয়। এই সমতাপূর্ণ সমীকরণ দ্বারা প্রকাশ করার ভিত্তিটাই হচ্ছে ওই 5টা সূত্র। তাই ওইটা যেহেতু তোমরা জেনে যাও, এটা যেহেতু তোমাদের বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে এই সমতাপূর্ণ সমীকরণ দিয়ে প্রকাশ করতে হবে, এই জন্য তোমরা এটা করছো আর কি, মানে ওই জন্য আর ওই 5টা সূত্র পড়ানো হয় না। এর ফলে বিক্রিয়াতে বিক্রিয়ক উৎপাদ উভয়ের পরিমাণ রাসায়নিক সমীকরণের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত হয়। তাই একটি ঘনমাত্রার পরিবর্তন অধ্যয়ন করলে বিক্রিয়া জড়িত সকল উপাদানে ঘনমাত্রা পরিবর্তন অধ্যয়ন করা সম্ভব হয়। তার মানে বিক্রিয়াতে যতগুলো পদার্থ আছে, বিক্রিয়ক মনে করো 5টা থাক 10টা থাক, উৎপাদও মনে করো 20টা আছে, সবগুলো যদি সমীকরণের মধ্যে আমি ফেলতে পারি, একটা সমীকরণের মধ্যে লিখে ফেলতে পারি, তাহলে যে কোনো একটার যদি আমি স্টাডি করি পরিবর্তন, তাহলে তার সাথে বাকিগুলো সম্পর্ক আমরা অতি সহজেই করতে পারি। তো এই বিষয়টাই আমাদের মূল বিষয়। তাই এখানে আইসিই টেবিল বা আইসিই ম্যাট্রিক্স একটা বিষয় আসবে তোমাদের, এটা ব্যবহার করতে হবে সমীকরণের হিসাব নিকাশ করার জন্য। এটা হলো রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণে থাকা সকল উপাদানের পরিমাণের সম্পর্ক নির্দেশক ম্যাট্রিক্সকে আইসিই বলে। আইসিই মানে ইনিশিয়াল, চেঞ্জ, এন্ড অর ইকুইলিব্রিয়াম। ইনিশিয়ালের আই, চেঞ্জের সি, আর এন্ড বা ইকুইলিব্রিয়ামের ই। তা আমরা যদি সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া চিন্তা করি, তাহলে আমাদের আইসি এর ব্যবহার হলো ইনিশিয়ালে আমি একটা কিছু ধরে নেব বিক্রিয়কের পরিমাণ। এটা এই টেবিলটা করার সময় মনে রাখবে যে ওই বিক্রিয়ক উপরে যে সমীকরণটা তুমি লিখছো, ওই সমীকরণে যে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন যেগুলো আছে এবং সমান চিহ্ন, তার বরাবরে কলাম তৈরি করতে হবে এবং এইগুলো ঘরগুলো ওই বরাবর থাকতে হবে। তাহলে তুমি সঠিকভাবে আইসি বানাতে পারবে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ আর হাইড্রোজেনের পরিমাণ আর হলো অ্যামোনিয়ার পরিমাণ। তো বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন এ ছিল, হাইড্রোজেন ছিল বি, অ্যামোনিয়া ছিল 0। এটা হলো ইনিশিয়াল। আর সি হলো চেঞ্জ। তাহলে চেঞ্জটা বের করতে গেলে এক্স ধরে বের করতে হবে, এবং সেই চেঞ্জটা তোমরা, এটা একটা টেকনিক আছে, টেকনিক হলো যে সমতাপূর্ণ সমীকরণের যে উপাদানের আগে 1 আছে সেটাকে মাইনাস এক্স বা এক্স এক্স করতে হবে, সেটা প্লাসের দিকে থাক বা মাইনাসের দিকে থাক। যদি বিক্রিয়কের দিকে থাকে তাহলে মাইনাস বসবে, আর উৎপাদের দিকে থাকে তাহলে প্লাস হবে, সেটাকে এক্স ধরবে। আর বাকিগুলো সেই হিসাবে সমীকরণ অনুযায়ী সমীকরণ সমতা করতে যে সকল সহগগুলো ব্যবহার করেছে সেই অনুযায়ী তোমরা এটা করবে। তারপরে ই মানে এন্ড বা ইকুইলিব্রিয়াম। তোমার এই উপর থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এ মাইনাস এক্স, বি মাইনাস 3x আর 2x, এটা দিস ইজ ইকুইলিব্রিয়াম। এইটাকে বলা হবে আইসি। আর আমি ডান দিকে যে অংশগুলো লিখছি এটা আমার মানে তোমাদের এক্সটেনশন করে কাজ করতে হবে আর কি। যাই হোক, আমাদের এটা সাম্যাবস্থার জন্য প্রযোজ্য। যে স্যার সাম্যাবস্থা পড়াচ্ছে তিনি এটা পড়াবেন। তোমরা কি সাম্যাবস্থা কোন স্যার পড়াচ্ছে তোমাদের? রাসায়নিক সাম্যাবস্থা কোন স্যার পড়াচ্ছে? শাহ আলম স্যার। আচ্ছা, তো ওনাকে বলে দিও আইসি বুঝাই দিতে। তা আমরা বিক্রিয়ার গতীয় সমীকরণ ব্যবহার করব। গতীয় সমীকরণ আইসি ব্যবহার করতে হয়। হ্যাঁ, আইসি বলতে এখানে তুমি এ আর পি গতীয় সমীকরণের সমীকরণ সমতা করতে হয় না। এটা একটা মজার বিষয়। গতীয় সমীকরণ জাস্ট বিক্রিয়ক থেকে উৎপাদ, সমতা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে ইনিশিয়ালে আমরা এ বা সি নট ধরে নেই,
হ্যাঁ, আর এটাকে আধুনিক আধুনিক মতে যেভাবে লিখতে হয় সেটা একটু দেখাই দেই। এটা অনেকেই ভুল করে, আধুনিক মতটা করতে চায় না। হ্যাঁ, এটা হলো আধুনিক। হ্যাঁ, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা, এটা এটা তোমাদের বই, এটা হলো আধুনিক এবং এটাতেই তোমাদের অভ্যস্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু তোমাদের বইগুলোতে ওই যে আগেকার সনাতন সিস্টেম, সেই মনে করো যে 60 বই, আমি 1923 সালের আমার কাছে একটা বই আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ওর মধ্যে এই এই এ আর সি নট ব্যবহার করছে। হ্যাঁ, তো এখন আধুনিক বইগুলো যেগুলো আছে এখনকার, যে র্যাংমন্ড চ্যাং বলো, এবিং বলো, অ্যাটকিন্স বলো, সবাই কিন্তু ওই থার্ড ব্র্যাকেট নোটেশন ব্যবহার করে। তা তোমাদের থার্ড ইয়ারে যে আবার আমাদের দেখছি যে আমাদের যে স্যার এই চ্যাপ্টারটা পড়েন, উনি আবার এই যে ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করেন, যার জন্য ওই আমাকে, আমি এটা নোটেশনটা এইভাবে লেখার চেষ্টা করছি। তোমরা আশা করি তিনটাতেই অভ্যস্ত হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, যাই হোক, আমি এটাকে, আমি এই যে আধুনিক নোটেশন দিয়ে কেমনে লিখতে হয় আমি দেখাচ্ছি, আর এটা যেটা দেওয়া আছে এটা পুরাতন নোটেশন। তাহলে তোমরা এই এই দুইটা, এখন যেহেতু তোমাদের হাতে সময় আছে, হ্যাঁ, তোমার যেহেতু এখন ক্লাসের প্রেশার টেশার অত নাই, তোমরা দুইটাতে অভ্যস্ত হবে, বাসায় বসে প্র্যাকটিস করবে, অভ্যস্ত হওয়ার বিষয় আছে। আমি যখন নিজে পড়াশোনা করছি তখন আমি এটাকে অভ্যস্ত হইতে আমার একটু সময় লাগছে, অনেক অনেক দিন সময় লাগছে। তো এখন দুইটাতেই অভ্যস্ত হতে হবে, দুইভাবেই তোমাদের, যেমন তোমাদের কমিউনিকেশন করার জন্য বাংলায় যেমন কথা বললো, আবার ইংরেজিও শেখার চেষ্টা করতেছে অনেকে। হ্যাঁ, অনেকে আবার আরবি বা অন্য কোনো ভাষা শেখার চেষ্টা করতেছে। তো এটা যেহেতু তোমাদের আছে, আর কেমিস্ট্রি যেহেতু তোমাদের পড়তেই হবে, কেমিস্ট্রি তোমার ভিত্তি তৈরি করে দিবে। তোমাকে তো এই এটার ডিগ্রি দিয়ে তুমি সবকিছু করবে। তো এটাতে যা যা ঘটনাগুলো আছে এগুলি সবগুলোই তোমাকে অভ্যস্ত হইতে হবে। এটা যদি তুমি না হও তাহলে তুমি পিছায় যাবা। এই জন্য সবগুলো বিষয় অভ্যস্ত হওয়া ভালো, কেমিস্ট্রি রিলেটেড যাবতীয় বিষয়। হ্যাঁ, এই জন্য পুরাতন নোটেশন, যেহেতু আমাদের স্যারেরা বা প্রশ্নকর্তারা অনেক সময় পুরাতন নোটেশনে প্রশ্ন করবেন, তোমাকে আধুনিক নোটেশনে অভ্যস্ত হইতে হবে বিভিন্ন জায়গায় চলাচল করার জন্য, নিজেকে উপস্থাপন করার জন্য। সবগুলোকেই তুমি চেষ্টা করবে ব্যবহার করার জন্য। যাই হোক, এখন ট্রেডিশনালি বিক্রিয়া ঘনমাত্রা সি দ্বারা বা উৎপাদে ঘনমাত্রাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। বিক্রিয়া শুরুর, হ্যাঁ এটা লিখে নাও, বিক্রিয়া শুরুর বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বড় হাতে ছোট হাতে বা সি নট দ্বারা প্রকাশ করা হয়, আর অথবা থার্ড ব্র্যাকেট নোটেশন ব্যবহার করলে থার্ড ব্র্যাকেটের বাইরে জিরো লিখতে হয়। তো ঘনমাত্রার একক, ঘনমাত্রার একক কি কি বলো তো শুনি। ঘনমাত্রায় অনেকগুলো একক আছে, নাম বলো। কদিন আগে আমি শিখছি, গত সপ্তাহে শিখছি। ঘনমাত্রার একক গুলোর নাম বলো। মোল, মোল পার লিটার, মোল তারপরে তো হচ্ছে যে ঘনমাত্রা স্যার একক না।
মোল তো ঘনমাত্রা একক না, মোল হলো পরিমাণের একক। তোমাদের ক্লাসে 6 জনই আছো, তার বেশি বাড়ে নেই। ঘনমাত্রা একক হলো মোলাল, মোল, তারপরে আংশিক চাপ, কি মোল ভগ্নাংশ, তারপরে তোমার হলো গ্রাম, গ্রাম পার্সেন্ট, মানে পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি, পার্সেন্ট ডাব্লু বাই ভি, পার্সেন্ট ভি বাই ভি, পার্সেন্ট ভি বাই ডাব্লু, এরকম অনেক একক আছে। হ্যাঁ, তারপরে তোমার দ্রাব্যতা, ওই সম্পৃক্ত দ্রবণে হিসাব নিকাশ করা হয়, এগুলি অনেক কিছু আছে। তার মধ্যে আমরা রাসায়নিক গতিবিদ্যায় যেটা ব্যবহার করা হবে, এখানে একটা ঘনমাত্রা একক ব্যবহার করা হয়। অন্যান্যগুলো অনেক বিজ্ঞানীরা ব্যবহার করার চেষ্টা করছে, অনেক গবেষণাপত্রে পাওয়া যায়, তবে সমস্যা হয় আর কি এটা নিয়ে। তো এই জন্য মোল, মোলার যে পদটা আছে, এটাই রসায়নের ঘনমাত্রার, গতিবিদ্যার ঘনমাত্রা একক মোলার। তা মোলারকে প্রকাশ করা হয় বড় হাতের এম দিয়ে, মিটারের মতো। আর এছাড়াও আগেকার বইগুলোতে মোল পার লিটার পাবে, বা মোল মাইনাস পাওয়ার 1 দিয়ে পাবে, বা মোল পার লিটার এইভাবে পাবে, এই স্ল্যাশ দিয়ে, অথবা মোল পার ডেসিমিটার কিউব, এইভাবে লেখা হয়, অথবা এইভাবে লেখা হয়। এই তিনটাই তুমি পাবে বিভিন্ন বইয়ে। তা আধুনিক যেহেতু মোলার এম দ্বারা প্রকাশ করার ব্যবস্থা আসছে, ওই জন্য আমরা এম দিয়ে প্রকাশ করব, বড় হাতের এম দিয়ে। তাহলে আশা করি বোঝা গেল রাসায়নিক গতিবিদ্যায় ঘনমাত্রা কি দিয়ে প্রকাশ করা হয়। একটু প্রশ্ন করছি, তোমরা শুনছো? রাসায়নিক গতিবিদ্যায় ঘনমাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়? বা কোন ঘনমাত্রা ব্যবহার করা হয়? ক্যাপিটাল এম স্যার। মোলার। ক্যাপিটাল এম হ্যাঁ, বললে তো কেউ বুঝবে না, মোলার বলো। আচ্ছা স্যার, মোলার। হ্যাঁ, তো রাসায়নিক গতিবিদ্যায় কোন ঘনমাত্রা পদ ব্যবহার করা হয়? উত্তর হবে মোলার। এটা মাথায় ভালো করে রাখবে, আমরা মাস্টার্স পর্যন্ত মোলারই পড়াবো, মোলারিটি দিয়ে পড়াবো। আমাদের প্র্যাকটিক্যাল আছে, ইয়ার উপরে, ঘনমাত্রার উপরে অনেকগুলো প্র্যাকটিক্যাল আমরা করাবো। তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, মাস্টার্সে আছে, সব জায়গায় আছে। তাহলে আমরা মোলার হিসাব করব, মোলার কাকে বলে সেটা ভালো করে বুঝবো। তোমাদের আমি আগের ক্লাসে মোলারিটি সম্বন্ধে আলোচনা করছি, আজকে আর লিখতে যাচ্ছি না। রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার, বেগও বলা হয়, হারও বলা হয়, দ্রুতিও বলা হয়। অনেক বইয়ে দ্রুতিও ব্যবহার করছে। হ্যাঁ, এবং তাৎক্ষণিক হার, তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ, তোমাদের ফিজিক্সও তোমরা পড়ছো তাৎক্ষণিক বেগ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার উপাদান সমূহের ঘনমাত্রা পরিবর্তনের হারকে, ঘনমাত্রা হ্রাসের হারকে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার অথবা উৎপাদে ঘনমাত্রা বৃদ্ধির হার কে আমরা বলবো বিক্রিয়ার হার। সহজ হিসাব, একবারে কঠিন কিছু না। বিক্রিয়া হার সমান হবে বিক্রিয়কের বা উৎপাদে ঘনমাত্রার পরিবর্তন আর ওই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়। লিখে নাও সবাই, এটা তোমাদের ইন্টারমিডিয়েট বইয়েও দেওয়া আছে, ওখান থেকেও পড়তে পারো। একে ভি বা আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, কেউ বড় হাতের আর, কেউ ছোট হাতের আর ব্যবহার করছে, কেউ ভি ব্যবহার করছে। তা মনে করি বিক্রিয়া শুরু T1 সময়ে কোনো বিক্রিয়কের ঘনমাত্রা C1 এবং T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা C2। আমি একটু আগে বলছি যে C হলো বিক্রিয়কের জন্য। তো উক্ত বিক্রিয়ার গড় বেগ কি হবে? C2 মাইনাস C1 ডিভাইড বাই T2 মাইনাস T1। এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে, কারণটা C2 টা হলো কম হবে, বিক্রিয়ক যেহেতু, এই জন্য এখানে মাইনাস চিহ্ন আসছে। তাহলে নেগেটিভ, এখানে যে নেগেটিভ চিহ্নটা ব্যবহার হয়েছে, এই নেগেটিভ চিহ্নটা দুইটা জিনিস কাজ করে। দুইটা জিনিস কি কি কাজ করে? তাহলে প্রশ্নটা লেখো, বিক্রিয়কের সাথে কি
হার প্রকাশের জন্য, বিক্রিয়া হার প্রকাশের জন্য বিক্রিয়ক ব্যবহার করলে ঋণাত্মক চিহ্ন আসে। এই ঋণাত্মক চিহ্ন কি কি ব্যবহার? সেই ঋণাত্মক চিহ্ন ব্যবহার হলো যে গাণিতিকভাবে সে বিক্রিয়াতে যে মানে সমীকরণে যে ঋণাত্মক চিহ্নটি আসে তাকে পজিটিভ করে দেয়। আর ভৌত ভাবে আমরা বলতে পারি যে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে সেই জিনিসটা প্রকাশ করে। তো দুইটা কাজ, একটা গাণিতিক ভাবে কাজ আর একটা ভৌত ভাবে কাজ। তো এটা দুইটা দুইটা তাৎপর্য আছে। হ্যাঁ, বিক্রিয়কের বিক্রিয়ক দ্বারা হার প্রকাশের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নের তাৎপর্য লিখো। প্রশ্ন, বিক্রিয়ক দ্বারা হার প্রকাশের ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নের তাৎপর্য লিখো। তো আমরা এই ধরনের অঙ্কগুলো করব, এগুলি তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে দেওয়া আছে, আশা করি ওগুলি অঙ্কগুলো করবে তোমরা। হ্যাঁ, এইরকম এরকম প্রকাশ দিয়ে অঙ্ক করা আছে। আমরা যে বিষয়টা শিখবো এখন ইন্টারমিডিয়েট পর্যায়ে, আমি নাই যেহেতু অনার্স পর্যায়ে আসছি, আমি এখানে এম, এই বিষয়টা শিখবো। সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমূহ বিক্রিয়া বেগ কমতে থাকে, কারণ বিক্রিয়ার ঘনমাত্রা কমতে থাকে, বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে। তা আমরা এই বিষয়টা ওই যে বিক্রিয়কের ঘনমাত্রা এইভাবে অনুসরণ করে। হ্যাঁ, আর উৎপাদের ঘনমাত্রা এরকম করে বৃদ্ধি পেতে থাকে। এগুলি গ্রাফ তোমরা আঁকবে বাসায় বসে। হ্যাঁ, গ্রাফগুলো খুব দরকারি। এবং এই গ্রাফের স্লোপ হবে তোমার হলো বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়া হার প্রকাশের জন্য আমরা কি করছি, আমরা যে সমীকরণ ব্যবহার করছি, এরকম একটা সমীকরণ যদি আমরা পাই, এ বি সি ইত্যাদি পি কিউ আর, তাহলে এর ঘনমাত্রা পরিবর্তনের হার হবে মাইনাস ডি এ বাই ডিটি। এটা লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আর বি এর ঘনমাত্রা হবে মাইনাস ডিবি বাই ডিটি। সি এ পি এর ঘনমাত্রা, এই যে বি সি আছে, সি এর ঘনমাত্রা হইতে পারে। হ্যাঁ, পি এর ঘনমাত্রা হলো প্লাস চিহ্ন আসছে এখানে যেহেতু উৎপাদ, আর কিউ এর ঘনমাত্রা প্লাস চিহ্ন আসছে উৎপাদ। তো এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক করতে গেলে এদের যে সমীকরণে যে এ বি সি সমতাপূর্ণ সমীকরণ যদি আমরা ব্যবহার করি, তাদের যে সহগ আসছে এই সহগগুলো দিয়ে এদের মধ্যে সম্পর্ক হবে। তো আমি একটু আগে বলছি যে আমার বিক্রিয়া এই হার সমীকরণ দেখানোর জন্য মানে আমার সমতা করা জরুরি না। তবে হ্যাঁ, জরুরি না বলছি, কিন্তু এদের মধ্যে আন্তঃসম্পর্ক, এই যে একটু আগে এই যে বিষয়গুলো আমি বলছিলাম যে এদের মধ্যে সম্পর্ক যেহেতু আছে, এই সম্পর্কটা সমতাপূর্ণ সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটার যদি আমি বিষয় জানি, তা বাকিটার সম্পর্ক আমাকে এই সমতাপূর্ণ সহগগুলো দিয়ে প্রকাশ করতে হবে। তো ওটা আমাদের জানা দরকার, ওই জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে আমরা মনে করো যে এই একটা বিক্রিয়া আছে, এখানে দেওয়া আছে যে তোমার অক্সিজেনের, এই অক্সিজেন আছে যে অক্সিজেনের রেট, বিক্রিয়ার হার দেওয়া আছে 0.38 মোল পার লিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হলো অ্যামোনিয়ার বিক্রিয়া হার কত হবে? তাহলে অক্সিজেনের বিক্রিয়া হার দেওয়া আছে 0.38, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে অ্যামোনিয়ারটা বেরোবে। আবার যদি বলা হয় যে পানির উৎপাদনের হার কত, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে এটাকে 6 দিয়ে গুণ করলে পানির উৎপাদনের হার বেরোবে। তো এই বিষয়টাকে মানে সম্পর্ক, এখানে যেহেতু সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ব্যবহার করে আমাদের সমতাপূর্ণ সমীকরণ ব্যবহার করে হিসাব করতে হবে। সেটা আমি এটা আমাদের আলোচ্য বিষয় আছে, এটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসব, আমাদের গণিতের মধ্যে আছে। হ্যাঁ, এই যেমন মনে করো এই এইখানে যে এই বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াতে নাইট্রোজেন এনও যেটা আছে এর গঠন হার দেওয়া আছে 1.6 10⁻⁴ মিটার মোলার পার সেকেন্ড।
তাহলে আমরা এই সম্পর্ক থেকে আমাদের প্রশ্ন হচ্ছে এনওবিআর মানে বিক্রিয়ক যেটা আসছে তার হ্রাসের হার কত। তা সেটা আমাদের নাইট্রিক অক্সাইডের গঠনের হার আমাদের বের করতে হবে 1.6 10⁻⁴ মোলার পার সেকেন্ড। তাহলে বিক্রিয়া হার দাঁড়াচ্ছে যে নাইট্রিক অক্সাইডের যে সমীকরণটা তার সাথে ওর যে সহগ আছে সেটা ভাগ করতে হবে 8.6। আবার বিক্রিয়ক কে পরিবর্তনের হার এটা, এবং এটা আমরা পাবো এত, এবং বিক্রিয়া এনওবিআর এর ব্যয় হার হচ্ছে এত। তাহলে আমাদের এই বিষয়টা একই বেরাইলো, এটা যা ওইটাও তাই, কিন্তু আমাদের হিসাব করে বের করতে হলো। কিন্তু সমীকরণ যদি আলাদা হইতো তাহলে হিসাবও আলাদা হইতো। আমরা সেরকম উদাহরণ নিয়ে আমরা কাজ করব। বিক্রিয়া হারের নির্ভরশীলতা, এটা আমি অমিট করে যাচ্ছি, এটা পরের ক্লাসে আলোচনা করব। নির্ভরশীলতা, তা আমাদের যে সমীকরণগুলো আসতেছে যে বিক্রিয়ার হারের নির্ভরশীলতার সমীকরণ আসবে, এটা আমরা দেখব। আর তোমাদের ইন্টারমিডিয়েটের যে পড়া আছে এই পড়াটা ঝালাই করে নিও। এর উপরে তোমরা তো নতুন সিলেবাসে পড়াশোনা করছো, তোমার ৪র্থ অধ্যায়ে এটা নিয়ে আলোচনা আছে প্রথম পত্রের, ওখানে একটু ভালো করে দেখে নিও ইন্টারমিডিয়েটের, কারণ এটা আমাদের এখন কাজে লাগবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। এই ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন? আর গ্রাফগুলো আঁকার চেষ্টা করবে, গ্রাফগুলো খুব জরুরি, কারণ যে এই অধ্যায়টা শেখাই হয় হলো গ্রাফের জন্য। এখানে যত গ্রাফ নিয়ে আলোচনা হবে অন্য কোনো জায়গায় এত গ্রাফ নিয়ে আলোচনা হবে না। এখানে বিভিন্ন রকম গ্রাফ নিয়ে কাজ করা হবে এবং সেই সকল বিষয়গুলো আমরা পরবর্তীতে স্টাডি করব অন্যান্য জায়গায়। এই গ্রাফের প্র্যাকটিস করার জন্য এই অধ্যায়। তো তোমাদের দেখতে পাচ্ছি যে ক্লাসে ওই 7 জনই আছো। এই 7 জনের রোল লিখে দিছো আশা করি। আমি সবগুলো রোল কপি করে নিচ্ছি এখন। এবং আজকে তোমাদের পড়া কোন পর্যন্ত হলো সেই জায়গায় আমি এটা পেস্ট করে রেখে দেবো। আশা করি তোমরা অ্যালার্ট হবে, সবাইকে অ্যালার্ট হইতে বলো, না হলে কিন্তু সমস্যা। আমাদের হাজিরা নিতে বলছে তোমাদের পরীক্ষার জন্য। তোমরা যারা পরীক্ষায় এই ফলাফল বিবেচনা করার জন্য হাজিরাটা কাউন্ট করতে বলছে প্রধানমন্ত্রী। যদি তোমরা ক্লাসে না আসো তাহলে তো আমরা কিভাবে হাজিরা কাউন্ট করব?